হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ভ্রমণ। এই ভ্রমণ দুটো টাইমে করা যায়, তবে দুটোই ভালো যে যেটা পছন্দ করে। এক হচ্ছে শীতকালে ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত, যেটাকে বলা হয় উইন্টার স্পিতি। উইন্টার স্পিতি মানে চন্দ্রতাল পর্যন্ত আপনি যেতে পারবেন না, পুরো বরফে ঢেকে থাকে এবং স্পিতির রুক্ষ প্রকৃতি আপনি দেখতে পাবেন না। স্পিতি ভ্যালির পুরো সার্কিট ভ্রমণ করতে গেলে আপনাকে যেতে হবে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে। জুন মাসের প্রথম সপ্তাহতেই স্পিতি ভ্রমণের পুরো সার্কিট খুলে দেওয়া হয়, আর আমরা পৌঁছে গিয়েছিলাম এই জুন মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনে। স্পিতি ভ্যালি ভ্রমণ ছোট্ট একটা জায়গা কিন্তু নয়। যদি চণ্ডীগড় থেকে চণ্ডীগড় কিংবা কালকা থেকে কালকা ধরা হয়, তাহলে ৮ রাত্রি ৯ দিনের একটা ভ্রমণ পর্ব থাকে এবং ৬ থেকে ৭টি জেলার উপর দিয়ে এই ভ্রমণ পর্ব শেষ হয়। রুক্ষ পাহাড়, বরফে ঢাকা পাহাড়, স্নোফলস, মেঘ রৌদ্রের লুকোচুরি খেলা, নানান ধরনের পাহাড়ি নদী, ঝর্ণা, অবাক করা প্রকৃতি, ভয়ঙ্কর সুন্দর, বিশ্বের সেরা কিছু ডেঞ্জারাস পাহাড়ি রাস্তা। আমরা সেই বিশ্বের সেরা ডেঞ্জারাস বা ভয়ঙ্কর রাস্তার সাক্ষী ছিলাম। চোখের পলক ফেলতে দিচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে ল্যান্ডস্কেপ। ভ্রমণ স্থানগুলোর মধ্যে নারকান্ডা, সাংলা, চিটকুল, কল্পা, টাবো, কাজা, চন্দ্রতাল, এই ধরনের আরও কিছু অবাক করা সৌন্দর্যময় পাহাড়ি জায়গা, যেটা স্বপ্নের মতো লেগেছিল। সত্যিই অবাক হয়েছিলাম। এই সৌন্দর্যময় জায়গা আমাদের হিমাচল প্রদেশের, আমাদের ভারতবর্ষে। ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। বেঁচে থাক হাজার হাজার বছরের এই সৌন্দর্য। হিমাচল প্রদেশের আমাদের লাহুল স্পিতি ভ্রমণ অভিজ্ঞতায় আমার সমস্ত দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, যারা প্রকৃতি বা নেচার ভালোবাসেন, জীবনে একবার লাহুল স্পিতি ভ্রমণ করুন। তাতে প্রকৃতি ভ্রমণ প্রিয় বাঙালিদের জীবনের ৭০ থেকে ৮০% ভ্রমণ হয়ে যাবে। আর একটা আপনাদের অনুরোধ করি, স্পিতি ট্যুরে আমরা যে কটা পর্ব দেখাবো, প্রত্যেকটা পর্ব সময় নিয়ে পুরো ভিডিওটা একবার দেখে নিন। যারা স্পিতি ট্যুর করতে চাইছেন তারা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। আর যাদের এই মুহূর্তে স্পিতি ভ্রমণের প্ল্যান নেই, এই ভিডিওর মাধ্যমে পুরো লাহুল স্পিতি ভ্রমণ হয়ে যাবে। ভ্রমণের শুরুতেই বলতে পারি, লেহ লাদাখ ভ্রমণের থেকেও বর্তমানে স্পিতি ট্যুর খুবই টাফ, তার সাথে একটু খরচ সাপেক্ষ। আমরা যদিও কম খরচেই ভ্রমণ করেছিলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, দয়া করে একটা লাইক দিয়ে দিন। প্রয়োজনে ভিডিওটা প্রচুর পরিমাণে আত্মীয় পরিজনদের শেয়ার করুন, খুব প্রয়োজনীয় ভিডিও। আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট করে দিন। আরও বিস্তারিত কিছু জানার জন্য কমেন্ট করতে পারেন। আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুর মতো কাজে লাগবে। আমাদের আজকের স্বপ্নের যে ভ্রমণ, সেটা বাস্তবে রূপায়িত হতে চলেছে। প্ল্যানিংটা তো অনেকটাই বড়, প্রায় ধরুন না ৮ রাত্রি ৯ দিন। বড় একটা গল্প। প্রথম বাড়ি থেকে বেরিয়ে আমাদের উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশনে চলে এলাম। ফুলেশ্বর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে প্রথমে চলে যাব হাওড়া। হাওড়া স্টেশন চলে এলাম। হিমাচলের যে স্পিতি ট্যুর, এটা করতে গেলে কিন্তু বেশ অনেকটাই জার্নি করতে হয়। তো আমরা ট্রেনে জার্নিটাই করব ২৭ ঘন্টা ৪০ মিনিট। ২৭ ঘন্টা ৪০ মিনিট পর কিন্তু আমরা পৌঁছাবো চণ্ডীগড়। তো এটা শুধু চণ্ডীগড় না, আরও কিন্তু অন্যান্য স্টেশন দিয়েও যাওয়া যায়। আমরা চণ্ডীগড় থেকে প্রথমে কিন্তু সিমলার ওপর দিয়েই চলে যাব নারকান্ডা। সিমলা মানালি একটা ট্যুর আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমরা ওই ট্যুরটাও করেছিলাম হেরিটেজ ট্রাভেলসের সাথে। আর আজকে এই যে স্পিতি ট্যুর করছি, এই ট্যুরটাও কিন্তু আমরা হেরিটেজ ট্রাভেলসের সাথেই করছি। ট্রেনটা ছাড়ছে ৯:৫৫, বাট ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু ৯টাতেই। আমাদের কোচ হচ্ছে B3 আর থার্ড এসি। আমরা আজকে থার্ড এসিতে ট্রাভেল করব। ট্রাভেল মানে বেশ লম্বা একটা সফর। এটা হচ্ছে B4, এরপরে হচ্ছে B3। এই যে B3 আমাদের কোচ নাম্বার, চলে এলাম। সিট নাম্বারটা একটু চেক করে নিই, আমার মনে নেই কত সিট নাম্বার। আমাদের হচ্ছে ২৮, ২৯, ৩০, ৩১। এদিকে একটা আছে লোয়ার, মানে সাইড লোয়ার, আর এদিকে হচ্ছে যে আপার, মিডিল, লোয়ার। এই হচ্ছে আমাদের 4টে সিট, মানে আমরা 4 জন যাচ্ছি। এই যে আমাদের আরও দুটো সাথী চলে এসেছে, শুভঙ্কর আর এদিকে হচ্ছে অমিত। হিমাচল প্রদেশের সিমলা মানালি ভ্রমণ, অমৃতসর ডালহৌসি ধর্মশালা ভ্রমণ বা এই স্পিতি ভ্যালি ভ্রমণ, এই সমস্ত ভ্রমণের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গা থেকে ভ্রমণ শুরু করা যায়। দিল্লি, আম্বালা, চণ্ডীগড় এবং কালকা রেলওয়ে স্টেশন,
তবে এই সমস্ত ভ্রমণের সবথেকে জনপ্রিয় ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এই একটাই ট্রেন যেটা কালকা পর্যন্ত যায়। নেতাজি এক্সপ্রেস না পেলে আরও বেশ কিছু ট্রেন আছে, তার মধ্যে জনপ্রিয় ট্রেনের নাম ও নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। 9:55 টাইম ছিল, 4 মিনিটের মতো লেট হলো। তো আপাতত ট্রেন হাওড়া থেকে ছাড়লো। অনেকখানি পথ আমাদের কিন্তু ট্রাভেল করতে হবে। তার মাঝখানে কটা জেলার উপর দিয়ে যাচ্ছি, কতগুলো স্টেশন, কত সময় লাগতে পারে, সমস্ত ইনফরমেশান দেবো। আজকে তো রাত্রি হয়ে গেছে, কালকে সারা দিন রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারবো এবং আরও বিভিন্ন ইনফরমেশান দেবো। 10টা বেজে গেছে, এবারে কিন্তু আমরা ডিনার করে নেব। ট্রেনে আমাদের ডিনারটা হচ্ছে, তো আজকে ডিনারে আমাদের বাড়ি থেকে বানিয়ে আনা রাইস, চিলি চিকেন, তারপর আরও সব ভাইরা আছে, কেউ বানিয়ে এনেছে চিকেন কষা, বেশ জমিয়ে মজা করে কিন্তু আমরা খাচ্ছি। আমাদের ট্রেন চলে এলো বর্ধমান, সময় হয়েছে এখন 11:25। তো যাই হোক, এবারে তো অনেকটা রাত্রি হলো, এবারে একটু ঘুমানোর পালা। কালকে সকালে আবার দেখা হচ্ছে। সকালে উঠেই একেবারে পাহাড়ের দর্শন। বিহারের উপর দিয়ে এখন ট্রেনটা আমাদের যাচ্ছে। তো একটু লেট চলছে ট্রেনটা, ঘন্টাখানেকের মতো লেট চলছে। প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালোই লাগছে। সকালবেলাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর হাওড়া থেকে চণ্ডীগড়ের মাঝখানে টোটাল 36টা স্টেশনে দাঁড়ায়। এখন আমাদের ট্রেন ঢুকছে বিহারের গয়া স্টেশন। গয়াতে সময় ছিল ভোর 5:05, তো এখন সময় হয়েছে 6:30। ওই 1.5 ঘন্টার মতো লেট চলছে। এখন বেজেছে সকাল 8টা, মানে বেশ কিছুটা পথ এখনও আমাদের অতিক্রম করতে হবে। রাত্রি অন্তত 1:30 থেকে 2টো বাজবে চণ্ডীগড় পৌঁছাতে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেন যেন আর যেতে চাইছে না। আপাতত 1.5 ঘন্টা লেটে চলছে, মানে প্রয়াগরাজ 10:30টায় টাইম আছে, তো মনে হচ্ছে 12টা বেজে যাবে প্রয়াগরাজ পৌঁছাতে। প্রয়াগরাজে সকালে 10:30টায় টাইম ছিল, 12:30টার সময় প্রয়াগরাজ ঢুকছে। তো আমরা ভাবছি যে যেহেতু 12:30টা বেজে গেল, এই প্রয়াগরাজেতেই একটা লাঞ্চের তো ব্যবস্থা করতে হবে। স্টেশন থেকেই ভাবছি যে লাঞ্চটা নিয়ে নেব। প্রয়াগরাজে 10 মিনিট টাইম ছিল, তো এখানে জাস্ট 5 মিনিট দাঁড়ালো। ট্রেন লেট করেছে, কিন্তু 10 মিনিট তো দাঁড়ানোর কথা। আমরা লাঞ্চ নিতে পারলাম না, উঠে পড়লাম ট্রেনে। 2টো প্রায় বাজে, এখন লাঞ্চ পর্ব। আমরা IRCTC থেকে অর্ডার করলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিল, 90 টাকা করে নিয়েছে। আর একটা যেটা দেখলাম যে এই যে স্ট্যান্ডার্ড মিল 90 টাকা, তো এতে একটা করে দই দেওয়ার কথা, এটা যে কেন দিল না সেটা জিজ্ঞাসা করব। দুপুর গড়িয়ে বিকাল, বিকালের পর হয় সন্ধ্যা, তারপরে রাত্রি। চণ্ডীগড়ে আমাদের এই ট্রেনের টাইম ছিল রাত 1:35, কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা ট্রেন লেটের কারণে আমরা ভোরবেলা গিয়ে পৌঁছেছিলাম চণ্ডীগড়ে। 1:35 টাইম ছিল, তার জায়গায় আমরা নামলাম কটা? 4:30। 4:30। 5টা বলেছিলাম, ভোর 5টা হবে। এরপরে এখনো 8 ঘন্টা ট্রাভেল করার পর আমরা কিন্তু পৌঁছাবো আমাদের ডেস্টিনেশন নাটান্ডা। স্টেশন থেকে নামার পরে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসছি। এবং এই যে দেখছেন এক্সিস্ট, এখানে এক্সকেলেটর রয়েছে এবং সিঁড়ি রয়েছে, আপনারা যেটা সুবিধা হবে সেইভাবে যেতে পারবেন। আমরা যেমন এক্সকেলেটর দিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই সামনে এখানে স্ট্যান্ড রয়েছে, এখানে প্রচুর গাড়ি রয়েছে। আপনাদের যদি গাড়ি বুকিং থাকে এই জায়গাতেই গাড়ি চলে আসবে, তা না হলে আপনারা এখান থেকে কোনো গাড়ি আপনারা ঠিক করতে পারেন। বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়। আপনারা সিমলা মানালিও যদি ট্যুর করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জায়গা থেকেই গাড়ি পাবেন। কারণ আমাদের এই যে ট্যুরটা হচ্ছে, আমরা যে এই যে নারকান্ডা যাব, আমরা সিমলা হয়ে যাব। আর আমরা যেহেতু আজকের প্যাকেজে যাচ্ছি, আমাদের ট্যুর অপারেটর হচ্ছে হেরিটেজ ট্রাভেলস। এই যে গাড়ি আমাদের দিয়ে দিয়েছে, হেরিটেজ ট্রাভেলস পাঠিয়ে দিয়েছে আমাদের, ঠিক টাইমে পুরো গাড়ি পাঠিয়ে দিল। এই যে দীনেশ কুমার পুরো ট্যুরটা আমাদের করাবে। আর এই গাড়িতেই আমরা 8 রাত্রি 9 দিনের যে ট্যুর সেটা কমপ্লিট করব।
চণ্ডীগড় থেকে সিমলার ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। সিমলা থেকে নারকান্ডার ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। মানে পুরো এই যে নারকান্ডা পর্যন্ত যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। এবারে তার মধ্যে কিছু জায়গায় নামার আছে, তো মোটামুটি ধরুন 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে নারকান্ডা পৌঁছাতে। স্পিতি ট্যুরের নারকান্ডা হচ্ছে একটা অপূর্ব সুন্দর জায়গা। এখানে পাইন গাছ, ওক বন, আপেলের একটা স্বর্গরাজ্য। চণ্ডীগড় থেকে 10 মিনিট সিমলার দিকে আসার পরেই আপনাদের চোখে পড়বে পাহাড়। আর এই যে আপনারা সামনের পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে কাসলি হিলস। সকালে সূর্য উঠছে আর দেখুন পাহাড়ের প্রাকৃতিক শোভা দেখুন। সকালটা কিন্তু আমাদের দারুণভাবে শুরু হলো। এই হরিয়ানা থেকে হিমাচলে প্রবেশ করছি। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু হিমাচল। আমরা চণ্ডীগড় স্টেশন থেকে বেশ কিছুটা এসেছি, প্রায় এখন 6:30 মতো বাজে। আর এইখানে যে একটা হালকা হালকা না এখন ঠান্ডা আছে, তার সাথে এই চাটা আমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ। আর এই পাহাড়ের এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়েছি, বেশ ভালোই লাগছে। এই মুহূর্তে আমরা গরম থেকে কিছুটা মুক্তি পেয়ে গেছি। এই মুহূর্তে টেম্পারেচার দেখছি যে 26। এবারে আমরা যত উপর দিকে উঠব তত ঠান্ডা বাড়তে থাকবে। কালকা থেকে সিমলা পর্যন্ত যে টয় ট্রেন, সেই ট্রেনের লাইন পাশাপাশি গেছে এবং টানেলগুলো সব পরস্পর পড়ছে। এই পিছনে একটা টানেল এবং দেখুন এই যে লাইন। সিমলা মানালি ট্যুরে আমরা এই টয় ট্রেনে করে গিয়েছিলাম। আপনারা যদি ভিডিও দেখে না থাকেন, আপনারা ভিডিও দেখবেন। সিমলা যেতে যেতে দেখুন এটা দুর্দান্ত একটা ফগি ওয়েদার হয়ে গেল। এই দেখুন কত সুন্দর দেবদারু আর ঝাউ গাছ, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখতেও অপূর্ব লাগছে। আর তার মধ্যে দেখুন একেবারে পুরো ফগি ওয়েদার। এই দেখুন সিমলার গেট, এই আমরা সিমলায় প্রবেশ করে গেলাম। সিমলা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি দেখুন। এখান থেকে আর 60-65 কিলোমিটার গেলে আমরা নারকান্ডা পৌঁছে যাব। তার আগে একটু ব্রেক নিতে হবে, এখানে একটু নামবো, এখানে একটু নেমে মানে ব্রেকফাস্ট করতে হবে আমাদের, তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। পাহাড়ের রানী সিমলায় প্রবেশ করতেই আমাদের ট্যুর অপারেটর দ্য হেরিটেজ ট্রাভেলস এই রাজকীয় অভ্যর্থনা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর মুহূর্তটি আমাদের ভ্রমণকে আরও বিশেষ করে তুলবে। এই নিখুঁত আতিথেয়তা ও আন্তরিকতার জন্য অশেষ ধন্যবাদ দ্য হেরিটেজ ট্রাভেলসকে। আজকে আমরা এই দুই দাদাদের সাথেই আর কি ট্যুরটা করছি। ফার্স্ট ওনাদের সাথে আমরা সিমলা এসে মিট করলাম। দ্য হেরিটেজ ট্রাভেলস আমাদের হচ্ছে ট্যুর অপারেটর, হচ্ছে রিত ভট্টাচার্যা, আর আরেকটা হচ্ছে পার্টনার, এই হচ্ছে সুশান্ত। 8 রাত্রি 9 দিনের এই ট্যুরে এই রিত এবং সুশান্ত আমাদের সাথে থাকছে। আমরা চণ্ডীগড় থেকে যে নারকান্ডা যাচ্ছি, যাওয়ার পথে সিমলাতে এখানে আমরা ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, একটা সবজি, তার সাথে টক দই না রায়তা যাই হোক, আর এটা হচ্ছে আচারটা আমি নিইনি যদিও। নারকান্ডা যাওয়ার পথে দু একটা সাইট সিইং পড়বে, সেগুলো খুব সুন্দর জায়গা, সেগুলো আপনাদের দেখাবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এই সিমলা থেকে এবারে আমরা নারকান্ডার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমরা 4 জন থেকে এবারে 6 জন হয়ে গেলাম সিমলা থেকে। চণ্ডীগড় থেকে সিমলা হয়ে নারকান্ডার দূরত্ব হচ্ছে 167 কিলোমিটার। 100 কিলোমিটার আমরা পার করে এলাম, এখান থেকে আর 67 কিলোমিটার। স্পিতি যাওয়ার পথে আমরা সিমলার ওপর দিয়ে যাচ্ছি। একটা সাইট সিংয়ের মধ্যে পড়ছে এই গ্রিন ভ্যালি। চারিদিকটা দেখুন পুরো সবুজে সবুজ, দেবদারু, ঝাউ, আরও বিভিন্ন পাহাড়িয়া গাছ আছে। এইখানে যে বাইনোকুলারগুলো আছে, এই বাইনোকুলার দিয়ে আপনারা যেটা দেখতে পাবেন, সামনে হচ্ছে কালী টেম্পল আছে আর পাম্পিং হাউস আছে, আর যে লোকাল একটা ভিলেজ, সেই ভিলেজগুলো কিন্তু খুব কাছ থেকে ভালোভাবে আপনারা দেখতে পারবেন। এইগুলো কিন্তু সব সিমলার মধ্যেই পড়ে। পথের ক্লান্তি নিমেষেই শেষ যখন সামনে এলো মেঘ পাহাড়ের এই রূপের দেশ। গ্রিন ভ্যালি থেকে 6 কিলোমিটার আসার পরে এই কুফরি পড়ে।
এই কুফরি হচ্ছে সিমলার সাইট সিং এর মধ্যে একটা পার্ট যেটা বলা যায়, আর এটা সবথেকে সিমলার মধ্যে সবথেকে কিন্তু উঁচু জায়গা এবং ঠান্ডা জায়গা। আর যখন সিমলাতে বরফ পড়ে তখন কিন্তু ফার্স্ট এই কুফরিতেই পড়ে। এখানে যে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে, মানে ঘোড়ায় যাওয়া যায়, 4x4 গাড়ি রয়েছে, বিভিন্ন রকম প্যাকেজ এখানে আছে, এখানে এলে আপনাদের বুঝিয়ে দেবে। আর আরও ডিটেলস পেতে গেলে আমরা যে 5 মাস আগে সিমলা মানালি ট্যুর করেছিলাম তাতে আরও সমস্ত ডিটেলস বুঝিয়ে দিয়েছি, সেই ভিডিও আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে দেয়া আছে, উপরের আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু এই ভিডিও দেখবেন, সমস্ত আরও ডিটেলস পেয়ে যাবেন। এখানে এই যে ঘোড়াগুলো দেখছেন, এই ঘোড়াগুলো করেই কিন্তু আপনাকে উপরে উঠতে হয়, আর এখান দিয়েই ঘোড়াগুলো যাচ্ছে। আর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আপনারা করবেন এই ঘোড়ায় করে উপরে ওঠার পরই কিন্তু অ্যাক্টিভিটিসগুলো করতে হয়। আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং। যখন আপনারা সিমলা মানালি ট্যুর করবেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা সময় লাগবে এই জায়গায়, তখন এই জায়গায় গাড়ি পার্কিং করতে হবে। আর আমরা যেহেতু এই জায়গাটা জাস্ট একটু ঘুরে চলে যাচ্ছি সেহেতু আর আমাদের গাড়ি পার্কিং এখানে করতে হয়নি, আমাদের গাড়ি সামনে রয়েছে, এটা দেখে আমরা একেবারে নারকান্ডার দিকে এগিয়ে যাচ্ছি। সিমলা থেকে নারকান্ডার এই যে পথ অপূর্ব সুন্দর, এবং এর যে আশেপাশের যে প্রাকৃতিক শোভা সেটাও অপূর্ব সুন্দর। আমরা যখন বিভিন্ন পাহাড়ে যাই, ধরুন উত্তরবঙ্গ, সিকিম এবং আরও যে সমস্ত বিভিন্ন রকম পাহাড়ে আমরা ঘুরে বেড়াই, বিভিন্ন রকমের পাহাড়ের শোভা কিন্তু বিভিন্ন রকমের। আপেল গাছগুলোকে এইভাবে নেট দিয়ে পুরো ঘেরা রয়েছে, এই দেখুন আপেল ধরেছে, দেখুন খুব ছোট ছোট আপেলগুলো ধরেছে। আর এই নেটগুলো দেওয়ার কারণ হচ্ছে, মানে ধরুন রোদ, জল, বৃষ্টি, বিভিন্ন রকম পোকামাকড় যাতে কোনো আপেলগুলোর ক্ষতি না হয় সেই কারণে এই নেট দিয়ে পুরো ঢাকা রয়েছে। এবং কখনো কখনো যে বরফে ঢেকে যায়, বিভিন্ন সময়েতে স্নোফল হয়। নারকান্ডা যাওয়ার পথের এই যে রাস্তাটায় যেদিকে আমরা তাকাচ্ছি সেদিকেই এই যে আপেলের চাষ, মানে আপেলের স্বর্গরাজ্য বলা যায়। এই যে এই দিকটা দেখুন, এই দিকেও অজস্র আপেলের চাষ হয়েছে। আমার যে পিছনে ব্যাক সাইডেও দেখুন ওই যে সাদা সাদা জাল দিয়ে ঘেরা আছে, এইগুলো আপেলের চাষ হয়েছে। তো আমরা এই যাওয়ার পথে এই রাস্তায় বিভিন্ন জায়গাতে এইরকম আপেল চাষ হয়েছে, কিন্তু এই জায়গাটা এত বেশি হয়েছে আমরা গাড়ি থেকে না নেমে আর থাকতে পারলাম না। এই মুহূর্তে এখানের ওয়েদারটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, বেশ হাওয়া দিচ্ছে, মানে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভীষণ ঠান্ডা লাগছে। চলুন তাহলে। আমাদের পৌঁছাতে বিকাল হয়ে গেল, এখন সময় হয়েছে 4টে, এবং সাংলার এই যে সামনে পাহাড়গুলো সারিবদ্ধভাবে সেজে রয়েছে, অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমরা যে রাস্তা ধরে এলাম এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 5। আমাদের গাড়ি থেকে এই মুহূর্তে লাগেজপত্রগুলো নামানো হচ্ছে, এবং হোটেলের নাম দেখুন, এই যে ওয়ান্ডার হিল ইন, সেই যে দেখছেন উপরে, সেই উপরে হচ্ছে আমাদের হোটেল। বেশ থাকার জায়গাটা সুন্দর না, একেবারে পাহাড়ের উপরে। নারকান্ডাতে এসে আমরা আজকে যে হোমস্টেটায় আর কি স্টে করছি, হোমস্টের সামনেটা হচ্ছে এইরকম একটা গ্রাউন্ড মতো করা আছে আর এইরকমভাবে সাজানো আছে। আর এইখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, মানে অসাধারণ, একদম অপূর্ব লাগছে। চাইলে কিছুটা সময় এখানে বসে আমরা থাকতেই পারি, বাট এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যে রুমে নাইট স্টে করছি, তো রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 102। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইদিকে একটা টেবিল দেয়া আছে, এইদিকে ইলেকট্রিক কেটেল আছে। সব থেকে এই রুমের যেটা স্পেশালিটি হচ্ছে এই যে বড় বড় দুটো পর্দা দেয়া আছে, আমি সরাচ্ছি একবার দেখুন, পুরো ওপেন উইন্ডো, যে উইন্ডো দিয়ে আপনারা এই যে ভ্যালি ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর আপনি এরকম বেডে বসে বসেও কিন্তু এই ভ্যালি ভিউটা দেখতে পারবেন, এটা কিন্তু বেশ ভালো লাগছে। এটা কিং সাইজ বেড আছে, এখানে 3 জন পর্যন্ত খুব ভালোভাবেই আপনারা অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। ওয়ার্ড্রপ আছে, তার সাথে একটা বড় মিরার দেয়া আছে, দুটো বসার অপশান করা আছে, এখানে একটা ওয়াল টিভি দেয়া আছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে। আর গিজারটা তো আমি দেখতে পাচ্ছি না, তবে সম্ভবত গরম জলের ব্যবস্থা আপনারা বাইরে পেয়ে যাবেন বললে। দুদিকে সাইড টেবিল আছে, বালিশ দেয়া আছে,
আর ব্ল্যাঙ্কেট দেয়া আছে, বেশ মোটাসোটাই একটা ব্ল্যাঙ্কেট দেয়া আছে, আশা করি ঠান্ডা আমাদের লাগবে না। আর আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে সারাদিন এই বেডে বসে বসে এই ভ্যালি ভিউটা আর কি এনজয় করব। আমাদের রুম থেকে দেখুন এই যে সামনে প্রচুর আপেল চাষ হয়ে রয়েছে, মনে করলেই ওইখানটায় চলে যাওয়া যাবে। এবং নিচেতেও দেখুন প্রচুর আপেল চাষ হয়ে রয়েছে, সামনেই দেখুন রোড ভিউ প্লাস হচ্ছে পাহাড়ের ভিউ। আমাদের রুমে প্রজাপতিটা কি বসে আছে, তাই তো? আমরা রুমে এসে ব্যাগপত্র রেখে, এখন তো বিকাল হয়ে গেছে, তো লাঞ্চ এখন আর করছি না। এই যে সামনে যে লোকাল মার্কেট আছে, এই লোকাল মার্কেটে আমরা একটু ঘুরতে এসেছি। আর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সাথে গরম গরম মোমো। আর আপনাদেরও এই যে লোকাল যে মার্কেটটা আছে, এই মার্কেটটাও কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এই সমস্ত পাহাড়ের দেশে বেড়াতে এলে মানে মোমোটা তো খেতে ইচ্ছে করেই। সামনে দেখুন কিছু হোটেলও রয়েছে, বেশ কিছু দোকানপাট রয়েছে, এখানেও কিছু দোকানপাট রয়েছে, বিভিন্ন রকমের সব সবজিও এখানে পাওয়া যাচ্ছে। দেখুন আমরা বিকালের দিকে একটুখানি মার্কেটটায় ঘুরে নিচ্ছি এবং তার সাথে আমাদের খাওয়া দাওয়াও সেরে নিলাম। মেঘগুলো দেখুন নিচে দিয়ে বয়ে যাচ্ছে, তার সাথে বৃষ্টি, হঠাৎ করেই প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে, অসাধারণ এক দৃশ্য। এখানে এই মার্কেটের একটা লোকাল ফুড, এর নাম হচ্ছে সিদ্ধু। এরকম একটা মশলা টাইপের ভিতরে দেয়া আছে আর সস দেয়া আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখুন এখানে সব বিভিন্ন রকম সব পকোড়াও পাওয়া যাচ্ছে। লাঞ্চ আমরা যেরকম করিনি, তারপরে মানে অনেক কিছু বিকেলে খাওয়া যে ইভিনিং স্ন্যাক্স, সেটা এত বেশি খেলাম, লাঞ্চ করলে মনে হয় এত খাওয়া হতো না। অনেক মোমো কিছুই খেলাম, খাওয়ালো। পকোড়া খেলাম, আর একটা কি যেন সিদ্ধু, তার সাথে চা। এদিকেও দেখুন সব পর সব মার্কেট রয়েছে। লোকাল মার্কেট ঘুরে আসার পর রুমে বেশ কিছুটা রেস্ট নিচ্ছিলাম। আর ডিনারটা তাড়াতাড়ি আমরা সেরে নিই, কারণ কালকে 8টার মধ্যে কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে হবে। কালকে এখান থেকে আমরা যাব সাংলা। আপাতত আজকের মতো আপনাদের সবাইকে গুড নাইট। আর সুবীর আছে ক্যামেরার ওই পারে, মানে এখনও ও রেস্ট নিচ্ছে, আমি ওর ডিনারটা রেডি করছি। গরম ভাত আছে, আর এটা হচ্ছে কি আছে, এটা পনির আছে, এটা পনির আছে, আর তার সাথে আছে ডাল, আর হচ্ছে এই স্যালাড, রুটি, মানে ভাত রুটি দুটোই অপশান আছে। আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ডিনারটা। আমরা তো বাঙালি, ভাত হলে তো সবারই ভালো লাগে, তো আমাদের ভাত খাওয়া হয়নি। এখন যে ভাতটা খাচ্ছি ডিনারে, দারুণ লাগছে, মনে হচ্ছে কয়েকদিন পর ভাত খাচ্ছি। সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে, এটা কি আছে, স্যান্ডউইচ আছে, আর এটা হচ্ছে আলুর পরোটা, তার সাথে আচার, আর গরম গরম চা। আর লাঞ্চটা আপনাদের করে নিতে হবে, ওটা প্যাকেজে থাকে না, কারণ এই যে ধরুন সকালে বেরোবো, সেই হয়তো আমাদের যেতে সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে কোথায় থাকবো কোথায় ঘুরবো, সুতরাং ওইটা হচ্ছে মানে নিজেদেরকে কোথাও একটা দেখে লাঞ্চটা করে নিতে হয়। আজকেও আমরা 6 জন থাকছি, আমি, নন্দিতা এবং আমাদের যে ট্যুর অপারেটর রীত এবং সুশান্ত তো আমাদের সাথে থাকছেই। এরা নারকান্ডার এই শান্ত পরিবেশ, পাইন বনের নির্জনতা, সেই অসাধারণ ভিউ সত্যি আমাদের মন ভরিয়ে দিল। যারা পাহাড়ে এসে একটু নিরিবিলি বা সবুজের ছোঁয়া খোঁজেন, তাদের জন্য নারকান্ডা একেবারে পারফেক্ট জায়গা। তবে আমাদের আসল অ্যাডভেঞ্চার তো সবে শুরু। পরের পর্বে আমরা নারকান্ডার এই সবুজকে বিদায় জানিয়ে সোজা চলে যাচ্ছি কিন্নর উপত্যকায়। পরের পর্বে আপনারা কি কি দেখতে পাবেন জানেন? বাষ্পা নদীর ধারে গড়ে ওঠা সাংলার রূপ, যা সুইজারল্যান্ডের চেয়েও কোনো অংশে কম নয়। আর থাকছে চিটকুল, যা হলো ভারতের শেষ বসতি ও আখরি গাঁও। ইন্দো তিব্বত সীমান্তের ঠিক আগেই এই গ্রামে কাঠের তৈরি সুন্দর বাড়ি, আপেল বাগান আর বরফাকৃত পাহাড়ের যে রূপ আমরা দেখতে চলেছি, তা এক কথায় অবিশ্বাস্য। এমনকি সেখানকার বিখ্যাত আক্রি ধাবায় বসে 1 কাপ গরম চা খাওয়ার অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্নরা স্পিতির এই রুদ্ধশ্বাস পরবর্তী পর্বটা দেখতে কিন্তু ভুলবেন না। দয়া করে একটা লাইক দিয়ে দিন,
প্রয়োজনে ভিডিওটা প্রচুর পরিমাণে আত্মীয় পরিজনদের শেয়ার করুন, খুব প্রয়োজনীয় ভিডিও। আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট করে দিন। আরও বিস্তারিত কিছু জানার জন্য কমেন্ট করতে পারেন। আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুর মতো কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই ফিরে আসছি পরের পর্বে।